আমি ডক্টর দেবাশিস দত্ত, কনসালটেন্ট গ্যাস্ট্রেন্টোলজিস্ট অ্যান্ড হেপাটোলজিস্ট। আমি খুব রেশনাল একটা টপিক নিয়ে আজকে কথাটা বলতে চাইছি। অনেকেই তো অনেক সময় অনেক কথাই বলেন, ডাক্তারির পরিভাষায় বলেন, মানুষকে ভালো করার অঙ্গীকার নিয়ে অনেক কথাই তো বলেন। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, কি ভুল আমরা করছি প্রতিনিয়ত, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা নিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে এমনিতেও লিখেছি, কিন্তু লেখার থেকে আজকে মুখে বলছি। স্বাভাবিকভাবে মানুষের আরেকটু বেশি বোধগম্য হবে বা মানুষের জিনিসটা বোঝার চেষ্টা করবেন আপনারা। যে ভুলগুলো আমরা প্রতিনিয়ত করছি সেই পয়েন্টগুলো শুধু আমি একটু আলোচনা করতে চাই, বা এটা আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসে যেসব পেশেন্টরা আসে আমার কাছে, তারা যে কথাগুলো বলে আমি তাদের কাছে রেকটিফাই করি, সেই ফিডব্যাক নিয়েই আজকে আমি সেই কয়েকটা গুটিকয়েক আপনাদের অ্যাক্টিভিটি যেগুলো আপনারা প্রতিনিয়ত করছেন, ভুল করছেন, যে ভুলটা পরবর্তীকালে বড় বড় রোগের শিকার হচ্ছে মানুষ, এবং মানুষের জীবন যাচ্ছে, অনেক ক্ষেত্রে জীবন না গেলেও মানুষ রোগ ব্যাধিগ্রস্ত হয়ে যাচ্ছে। নাম্বার ওয়ান হচ্ছে, অনেকেই দেখবেন গলায় আঙুল দিয়ে মর্নিংয়ে উঠে বমি করে বা স্টমাক ওয়াশ করে। আমার প্র্যাকটিসে আমি অনেকেই এটা হিস্ট্রি পেয়েছি যে কি ডাক্তারবাবু, আমার সকালবেলা উঠে আমি একবার দাঁত মেজে 1 লিটার জল খেয়ে নিলাম, তারপরে ঘর করে বমি করে নিলাম, আমার পেটটা ক্লিন হয়ে গেল, আমি একদম সুস্থ হয়ে গেলাম। ভুল করেও এই অ্যাক্টিভিটিটা করবেন না, কারণ ওটা আমাদের কন্ট্রোলে নেই। আমাদের ঈশ্বর আমাদের তৈরি করেছে পেরিস্টলটিক মুভমেন্ট, মানে খাবারটা খাবো, খাবারটা উপর থেকে নিচে নামবে, কখনই নিচ থেকে উপরে উঠবে না। তার মানে আপনি যেটা করছেন ইনডিউস ভমিটিং করছেন, মানে ইনডিউস করে স্টমাকটাকে ক্লিন করছেন, স্টমাকের ভেতরে যা জুস আছে সমস্ত কিছু আছে ডাইলুটেড হয়ে ইসোফেগাস দিয়ে বেরিয়ে চলে আসছে। এতে হয়তো সাময়িক রিলিফ হচ্ছে, কিন্তু কখনোই এটা সাময়িক রিলিফ হবে না। 1 নম্বর হচ্ছে সিস্টেম উল্টো দিকে ঘুরে যাচ্ছে, এটাকে বলে অ্যান্টি পেরিস্টালসিস, মানে খাদ্যদ্রব্য নিচ থেকে উপরে উঠে আসছে, যেটা এগেনস্ট দ্য রুল, এগেনস্ট দ্য গ্র্যাভিটি, যেটা শরীরের জন্য কাম্য নয়। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পেটের অ্যাসিড জুস যতই ডাইলুটেড হোক, সেইটা খাদ্যনালীর মধ্যে প্রবাহিত হওয়া মানে অ্যাসিড বার্ন হচ্ছে খাদ্যনালী। পরবর্তীকালে আপনি ইসোফেজিয়াল আলসারে ভুগবেন, ইসোফেগাস বার্ন হবে, ইসোফেজাইটিস ডেভেলপ করবে, পরবর্তীকালে খাবার খেতেই পারবেন না, এরকম সিচুয়েশন ডেভেলপ করবে। 3 নম্বর হচ্ছে লোয়ার ইসোফেজাল স্ফিংটার, যেটা খাদ্যনালী এবং পাকস্থলীর মধ্যে আছে, সেই স্ফিংটারটা একদিকে খোলে সবসময়, খাবার উপর থেকে নিচে নামবে, আপনি সেটাকে নিচ থেকে ঠেলে ওপরে তুলছেন, সো দ্যাট সে দুইমুখী খোলা হয়ে যাচ্ছে। তখন পরবর্তীকালে ওই স্ফিংটার কোনো কাজ করবে না, কারণ ওটা ব্রেন থেকে কন্ট্রোল হয়, অটোনমিক নার্ভাস সিস্টেম কন্ট্রোল করে। সেটা মেজর একটা থ্রেটস বা ভুল হচ্ছে, সেটা খবরদার কখনো করবেন। হ্যাঁ, আপনার অসুবিধা হচ্ছে, রোগে আপনি কষ্ট পাচ্ছেন, সেটা চিকিৎসা ডাক্তারবাবু করবেন, কিন্তু আপনি নিজেই ভুলটা করবেন, এটা আমি খুব কমনলি হিস্ট্রি পাই। নাম্বার 2, পরে যেটা আমি খুব কমনলি আমরা পাই, যেটা রেকটাল ফিঙ্গার অ্যাপ্লিকেশন। প্রচুর পেশেন্ট আছে যাদের ফিঙ্গার অ্যাপ্লিকেশন করে স্টুল বার করে। এটা আমার কাছে, বিশেষ করে ছেলেদের থেকে মেয়েদের কাছে, মেয়েদের ইনসিডেন্স অনেক বেশি আছে, যেটা আমার হিস্ট্রিতে আমি পাই, পেশেন্টের হিস্ট্রি নিয়ে আমরা পাই। ফিঙ্গার অ্যাপ্লিকেশন ভুল করেও রেকটাম দিয়ে স্টুল বার করার চেষ্টা করবেন না। এতে কি হবে, আপনার ফিঙ্গার হচ্ছে এমন একটা সেন্সিটিভ জায়গা যেখানে নেল আছে, আর রেকটাম বা লোয়ার ইন্টেস্টিনের বা কোলনের লোয়ার পার্ট যেটা অ্যানাল ক্যানাল, সেটা ভেরি স্মুথ মিউকাস মেমব্রেন স্ট্রাকচার, ওখানে স্ফিংটার ড্যামেজ হবে, নখে আঙুলেতে আপনার রেকটাল আলসার পর্যন্ত ডেভেলপ করবে, স্ফিংটার ড্যামেজ হয়ে পরবর্তীকালে আপনার ওখানে ক্রনিক কনস্টিপেশনের আপনি রুগী তৈরি হয়ে যাবেন, এবং স্ফিংটার ড্যামেজ হয়ে একটা অ্যানাল ফিশারও ডেভেলপ করতে পারে। ওই জন্য স্টুল ইভাকুয়েশন ইজ এ কমপ্লিটলি অটোনমিক নার্ভাস সিস্টেম দ্বারা পরিচালিত, যেটা আমাদেরও কন্ট্রোল নেই। ডেফিকেশন সেন্টার, ডেফিকেশন রিফ্লেক্স ব্রেন থেকে আসে। আমাদের একমাত্র সোমাটিক সেন্সেশন, যেটা পায়খানাটা রাস্তায় আমরা পায়খানা পেয়ে গেলে ধরে রাখতে পারি, ওইটুকু সেন্সেশন অ্যানাল ক্যানালে একটু সোমাটিক নার্ভস আছে, সেটার জন্য আমরা সিনটারে চেপে রাখতে পারি, সো দ্যাট একটু টাইম পাই, তারপর টয়লেটে গিয়ে আমরা টয়লেট করি। এইটাই হচ্ছে প্রসেস। কিন্তু আপনি যদি ফিঙ্গার অ্যাপ্লিকেশন করেন, ওই এরিয়াটাও নষ্ট হয়ে যাবে, এবং মানে রেকটাল আলসার, রেকটাল ফিশার, রেকটাল স্ট্রিকচার পর্যন্তও ডেভেলপ করতে পারে। তো সেই জন্য ওই অ্যাক্টিভিটিটা আপনারা করবেন না। 3 নম্বর হচ্ছে পার্সোনাল লাইফস্টাইলে আমি বলি, আপনারা যদি অ্যাডিক্টেড হন বা অ্যাডিকশান যদি আপনাদের লেভেল থাকে, আপনারা অ্যালকোহল নিচ্ছেন, ভালো কথা, এখন লাইফস্টাইল মডিফিকেশান, এখন মানুষের জীবনযাত্রার এখন উদ্দামতা, পরিণতি সমস্ত কিছু হচ্ছে, মানুষের অ্যাডিকশান লেভেল অনেক বাড়ছে। আপনারা অ্যালকোহল, ছেলেদের থেকে মেয়েদের প্রবণতা এখন অনেক বাড়ছে,
যেটা আমার প্র্যাকটিসে এখন পাচ্ছি, এটা বলতে লজ্জা লাগছে। স্মোকিং এমন এমন হিস্ট্রি আমরা পাচ্ছি, এক একটা বাড়ির হাউসওয়াইফরা এখন স্মোকার, ক্রনিক স্মোকার তারা, এবং তারা স্মোকিং ছাড়া থাকতে পারে না। এরকম টাইপের আমাদের কাছে পেশেন্টের কমপ্লেন আসছে, যেগুলো আমার বলতে লজ্জা লাগছে। অনেক ক্ষেত্রে হিস্ট্রি নিতেও নিজেদের লজ্জা লাগে যে এই ফ্যামিলির এই ভদ্রমহিলা হয়তো ওইভাবে উনি আসক্ত নাও হতে পারে, কিন্তু আমাদের তাও হিস্ট্রি নিয়ে পজিটিভ দেখা যাচ্ছে। তো মেয়েদের ক্ষেত্রে অ্যালকোহলিজমের হিস্ট্রি, স্মোকিংয়ের হিস্ট্রি তাদের সুদূর প্রসারী একটা খারাপ একটা আজ্ঞাবহ হয়ে থাকছে। নাম্বার ওয়ান হচ্ছে অ্যালকোহলিজমের জন্য লিভার ড্যামেজ তো হচ্ছেই, অ্যালকোহলিজমের জন্য ইন্ট্রা হেপাটিক ড্যামেজ, আর খাদ্যনালীর ভেতরের বার্ন, খাদ্য পাকস্থলীর ভেতরের ড্যামেজ, এগুলো তো হচ্ছেই, এগুলো তো সবাই জানে, এগুলো তো স্লোলি হয়, এগুলো ঠিকই আছে। স্মোকিংয়ের জন্য বিভিন্ন অঙ্গের সমস্যা। এছাড়া যেটা মেজর থ্রেটস এই মুহূর্তে মেয়েদের ক্ষেত্রে ডেভেলপ হচ্ছে ইনফার্টিলিটি মানে তাদের প্রেগনেন্সি রিলেটেড ইস্যুতে প্রবলেম হচ্ছে। এটা প্রচুর পেশেন্টরা এইটা ইনফার্টিলিটিতে ভুগছে। তাদের মেইন কজ হচ্ছে অ্যাডিকশান লেভেল কাটডাউন বা লাইফস্টাইল মডিফিকেশানের তাকে নজর দিতে হবে। যদি ইনফার্টিলিটি আমার সাবজেক্টের কথা না, কিন্তু আমার সাবজেক্টে কেন এই কথাটা বলছি, কারণ আমরা যখন হিস্ট্রি নিচ্ছি, আমরা যখন লিভার ডিজিজের হিস্ট্রি পাচ্ছি, তখন সেক্ষেত্রে অ্যালকোহলিজমের একটা রোল দেখতে পাচ্ছি। স্মোকিংয়ের হিস্ট্রি পাচ্ছি, তার জন্য বিভিন্ন রকম শারীরিক রোগ। নাম্বার 3 হচ্ছে আমাদের ফুড হ্যাবিটস। খুব চেঞ্জেস হয়ে যাচ্ছে এখন ফুড হ্যাবিটস। ছোটোবেলার বাচ্চা থেকে শুরু করে বড় বয়স্ক লোক পর্যন্ত বাইরের খাবার, জাঙ্ক ফুড, ইরিটেবল, আপনার স্পাইসি ডায়েট, এই খাবারগুলো প্রচণ্ডভাবে খাচ্ছে। এবং কার্বোনেটেড ড্রিঙ্কস, যেটা হচ্ছে আমাদের কোল্ড ড্রিঙ্কস টাইপের জিনিস, অনেক পেশেন্টেজ, আমার একটা পেশেন্টেজ বলে সারাদিনে 3 বোতল করে আমার লিমকা খেতে হয় স্যার, ওটা না খেয়ে আমি থাকতেই পারি না। এরকম হাজারো হাজারো পেশেন্টরা কম হিস্ট্রি দিচ্ছে এসে। তো এগুলো খুব কমন হয়েছে। কার্বোনেটেড ড্রিঙ্কস যত খাবেন, বা এইসব জাঙ্ক ফুড, কাবাব জাতীয় জিনিস, বা এইসব স্পাইসি ডায়েট, অধিক স্পাইসি ডায়েট, এগুলো খেলে ইন্টেস্টিনাল ফ্লোরাগুলো সব রেস্টোর হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের ইন্টেস্টিনে একটা গুড ব্যাকটেরিয়াল কমিউনিটি থাকে, যে ব্যাকটেরিয়াল কমিউনিটিটার ওপর আমরা আমাদের জীবনে ইমিউনিটি পাওয়ার বাড়ে, ডাইজেস্টিভ সিচুয়েশান ইমপ্রুভ করে, আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ে, তো বিভিন্ন রোগের সঙ্গে আমরা থ্রাইভ করতে পারি। এই সব জিনিসগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। কেন? আমার গুড ব্যাকটেরিয়াগুলো আস্তে আস্তে মরে যাচ্ছে, আনহেলদি ব্যাকটেরিয়ার প্রপোর্শন বেড়ে যাচ্ছে। আনহেলদি মানে প্যাথোলজিক্যাল ব্যাকটেরিয়া বাড়ছে। প্যাথোলজিক্যাল ব্যাকটেরিয়া আমাদের কী করে? আমাদের প্রচুর পরিমাণে ফার্মেন্টেশন করছে। ফার্মেন্টেশন মানে আপনি যে খাবারটা খাচ্ছেন, সেই খাবারটা যতই ভালো খাবার হোক, সেই খাবারটা নট ডাইজেস্টেড, গেট ফার্মেন্টেড, মানে পচন প্রক্রিয়া হচ্ছে। পচন প্রক্রিয়াতে প্রচুর পরিমাণে গ্যাস তৈরি হয়। প্রচুর পেশেন্ট দেখবেন এখন অল্প বয়সে বাচ্চারাও গ্যাসে প্রচণ্ডভাবে ভুগছে, তাদের ডিউ টু দিস ব্যাড লাইফস্টাইল মডিফিকেশন। তো আমাদের কাছে যখন আসছে, আমরা তখন গুড ব্যাকটেরিয়া ইন্ট্রোডিউস করছি, প্রিবায়োটিক্স পেশেন্টকে স্টার্ট করছি। কিছু কিছু ক্ষেত্রে ফুড হ্যাবিট চেঞ্জ হলে মানুষ প্রিবায়োটিক অনেক সময় ফুড হ্যাবিটস থেকেই পাবে। তো সেরকম ভালো খাদ্যদ্রব্য বা প্রিবায়োটিক, আমাদের ইয়োগার্ট থেকে প্রিবায়োটিক আছে, বিভিন্ন ফ্রেশ ফ্রুটস, ফ্রেশ ভেজিটেবলসেও কিছু প্রিবায়োটিক্স আছে। তো সেইগুলো পেশেন্টরা খাবে, কিন্তু তাদের লাইফস্টাইল মডিফিকেশনের জন্য আসল খাবারগুলো খাচ্ছে না, এই আনহেলদি ফুডগুলো কনজিউম করছে। তখন ব্যাকটেরিয়াল ফ্লোরা অল্টারেট হয়ে যাচ্ছে, পেশেন্টের প্রচুর পরিমাণে গ্যাসিয়াস ডিস্টেনশন হচ্ছে, এবং গ্যাসিয়াস ডিস্টেনশনের জন্য চেস্ট পেন হচ্ছে, ব্যাক পেন হচ্ছে, পেট সবসময় ডাম্পিং হয়ে থাকছে, অ্যাপেটাইট কাট ডাউন হচ্ছে, একটা ভিসিয়াস সাইকেল ডেভেলপ করছে। তো সো দ্যাট আমাদের ফুড হ্যাবিটের ওপর ভুল খাবার দাবার অবশ্যই আমরা খাবো না, এটা মাথায় রাখতে হবে। অ্যাডিকশান লেভেলটা আমাদের নিশ্চয়ই এটাকে টেক কেয়ার করতে হবে। এই হ্যাবিটসগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর থার্ড হচ্ছে সারাদিন কাজের পর সোশ্যাল মিডিয়াতে ইনভলভ থাকা। এইটা কিন্তু খুব প্রাইমারি ইনসিডেন্ট। প্রতিটা পেশেন্ট এখন ইনসোমনিয়াতে ভুগছে। ইনসোমনিয়া মানে একটা খাওয়া দাওয়ার পর রাত্রি 2টো, 2:30, 3টের সময় গিয়ে পেশেন্ট ঘুমোতে যাচ্ছে, শুতে যাচ্ছে, এবার তাতে একটা স্লিপ সাইকেল ডিসঅর্ডার হয়ে যাচ্ছে। সেরোটোনিন ইজ ভেরি ইম্পর্টেন্ট হরমোন, যেটা আমাদের স্লিপ সাইকেলকে রেগুলেট করে। প্রত্যেকটা পেশেন্টের দেখা যাচ্ছে যে স্লিপ সাইকেল ডিস্টর্টেড হয়ে যাচ্ছে, সো দ্যাট তাদের ক্ষেত্রে রাত্রিরে ঘুম ঠিক মতন হচ্ছে না, আর্লি মর্নিং লেট করে ঘুম থেকে উঠছে, সো দ্যাট তারপরে তাদের এক্সারসাইজ হচ্ছে না, ল্যাক অফ অ্যাপেটাইট, খিদেও কমে যাচ্ছে। তো সেগুলো সব ইনসোমনিয়া ডেভেলপ করছে। ইনসোমনিয়া লিডস টু সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। তো আমাদের কী করতে হবে? আমাদের লাইফস্টাইলের মধ্যে ওটাও একটা পার্ট অফ লাইফ। আমরা স্পেসিফিক টাইমে সোশ্যাল মিডিয়া করবো, একটা স্পেসিফিক টাইমে, সো দ্যাট আমরা হোল নাইট জেগে থাকবো না নিশ্চয়ই। তো আমাদের সব কিছু লাইফে রিদম থাকবে, সে একটু পার্টিকুলার টাইমে আমরা সোশ্যাল মিডিয়া করলাম, তারপরে আমরা শুতে গেলাম, আমাদের শোবার টাইমিং শিডিউল থাকলো, আমাদের ইনসোমনিয়া ডেভেলপ করলো না। আর্লি মর্নিং উঠে আমরা এক্সারসাইজ করতে গেলাম, ফিজিক্যাল এক্সারসাইজ, তাতে টাইম দিলাম, তারপরে আমাদের নিজেদের কাজের মধ্যে বেরিয়ে পড়লাম। তো দিস আর দ্য হ্যাবিটস শুড বি চেঞ্জড। কারণ আমরা প্রচুর পেশেন্ট পাচ্ছি ডিউ টু
হ্যাবিটের চেঞ্জের জন্য, হ্যাবিটস ইরেগুলারিটির জন্য, লাইফস্টাইল ডিস্টরশনের জন্য পেশেন্টরা কিন্তু এইসব রোগে ভুগছে। অতএব সেগুলো আমাদের মাথায় রাখতে হবে এবং আগামী দিনে চাই আপনাদের সুস্থতা, এটাই আমাদের কাম্য। এবং আমি ডক্টর দেবাশিস দত্ত, আপনাদের খুব প্রিয় ডাক্তারবাবু হিসেবে আমি অনেক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ, অনেক কিছু লিটারেচার লিখি। আজকে সামনাসামনি এলাম, আপনাদের সামনাসামনি বললাম, এগুলো একটু মানার চেষ্টা করুন। আগামী দিনে আপনি সুস্থ থাকবে, আপনি সুস্থ থাকলে সমাজ সুস্থ, সমাজ সুস্থ থাকলে সকলেই আমরা ভালো থাকবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।